হচ্ছে। এই যে একটা অপশাসন শুরু হয়েছে, আজকে এই সুযোগে কংগ্রেসীরা ইউডিএফরা এসে বলছেন, আবারও বলছেন, বাঁচতে যদি পাও আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদের জীবনের নিরাপত্তা দেব। বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজকে যে ফেসিজমটা কায়েম হয়েছে ভারতবর্ষে, এই ফেসিজমের জন্য এই সুযোগে ওরা এসে বলছেন আমাদেরকে ভোট দাও। বন্ধুগণ, আমি স্মরণ করাতে চাই, ইন্দিরা গান্ধীর সময়ে ভারতবর্ষে যে ইমার্জেন্সি সিচুয়েশন ডিক্লেয়ার করা হয়েছিল, এটা হচ্ছে ফেসিজম। ফেসিবাদটা কোত্থেকে আসে? আকাশ থেকে পড়ে? সমস্ত পুঁজিবাদী দেশ ফেসিবাদের জন্ম দিতে বাধ্য। আমাদের দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ এটা ব্যাখ্যা করে দেখিয়েছেন যে পুঁজিবাদের যখন বিকাশের যুগ ছিল, তখন একটা কম্পিটিশন ছিল, তখন পুঁজিবাদ ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতার স্লোগান তুলেছিল। কিন্তু সেই পুঁজিবাদ যখন একচেটিয়া পুঁজিবাদে রূপান্তরিত হয়, মনোপলিতে রূপান্তরিত হয়, তখন তার সমস্ত প্রগতিশীল ভূমিকা নিঃশেষিত হয়ে যায়। আজকে আমাদের ভারতবর্ষের পুঁজিবাদ একচেটিয়া পুঁজিবাদে রূপান্তরিত হয়েছে। আজকে ভারতবর্ষের পুঁজিপতিরা, এই যে আম্বানি, পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে তার মধ্যে 3 নম্বরে আছেন আম্বানি। মানে ওরা একচেটিয়া পুঁজিপতিতে রূপান্তরিত হয়েছে। আজকে কম্পিটিশন নেই। এবং ফেসিবাদের মূল ভিত্তিটা হচ্ছে এই পুঁজিবাদ। পুঁজিবাদ যখন একচেটিয়া পুঁজিবাদে রূপান্তরিত হয়, তখন সমস্ত দেশে সে ফেসিবাদের জন্ম দেয়। পৃথিবীর সমস্ত দেশে এই পুঁজিবাদ ফেসিবাদের জন্ম দিচ্ছে। তার 1 নম্বর হচ্ছে পুঁজিবাদের অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল, অর্থাৎ পুঁজির কেন্দ্রীকরণ। তার 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে সমস্ত ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটায়। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি। কয়েকদিন আগে এই যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট চালু করেছে ডিগ্রিতে অ্যাডমিশন দেওয়ার জন্য, অর্থাৎ সমস্ত ভারতবর্ষ জুড়ে একটাই পরীক্ষা হবে। এই পরীক্ষা দিয়ে একটা ছেলে সে তার নির্ধারিত হবে সে হাইলাকান্দি কলেজে পড়বে, না নগাঁও কলেজে পড়বে, না অন্য কোথাও পড়বে। সেন্ট্রালিজম অফ পাওয়ার, সমস্ত ক্ষমতার কেন্দ্রীকরণ পুঁজিবাদের 2 নম্বর বৈশিষ্ট্য। দেখুন, গণতান্ত্রিক দেশে তার বিচার ব্যবস্থা, তার এক্সিকিউটিভ মানে আমলারা, ডিসিরা, এদের একটা আপেক্ষিক স্বাধীনতা থাকার কথা। কয়েকদিন আগে প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে ভারতবর্ষের 4 জন প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের এবং 17 জন মানে বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি একটা চিঠি লিখেছেন। সেখানে বলেছেন বিচার ব্যবস্থার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, অর্থাৎ সমস্ত ক্ষমতার কেন্দ্রীকরণ করা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে সে ধর্মীয় চিন্তার সঙ্গে, আধ্যাত্মিক চিন্তার সঙ্গে বিজ্ঞানের কারিগরি দিকের মিলন ঘটায়। এভাবেই প্রত্যেকটা পুঁজিবাদী দেশে ফেসিবাদের জন্ম হয়। ফলে ভারতবর্ষেও আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিজম ইজ ইন অপারেশন। ফেসিবাদ চলছে। তাহলে এই ফেসিবাদ, আপনারা কি মনে করেন কংগ্রেস বা ইউডিএফ কে ভোট দিয়ে এই ফেসিবাদকে পরাস্ত করা যাবে? এটা কখনো ভাববেন না বন্ধুগণ। পুঁজিবাদ হচ্ছে ফেসিবাদের জন্মদাতা। তাহলে পুঁজিবাদ যতদিন থাকবে, তার সত্তা রক্ষা করার জন্য যে দলগুলো, সে তার নাম বিজেপি হতে পারে, তার নাম কংগ্রেস হতে পারে, তার নাম ইউডিএফ হতে পারে, তার নাম সমাজবাদী পার্টি হতে পারে, এমনকি বামপন্থী নামধারী সিপিএম সিপিআই হতে পারে, ওরা ফেসিবাদের জন্ম দেবেই এবং দিয়েছে। আজকে কেরালার অবস্থা কি, পশ্চিমবঙ্গের অবস্থা কি ছিল? ওখানে তো নামধারী বামপন্থীরা রাজত্ব করেছে দীর্ঘদিন, সেখানেও ফেসিবাদ কায়েম হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিজম ইন অপারেশন, সেটা দিনের পর দিন বাড়বে। পুঁজিপতিদের ক্ষমতা যত বেশি অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল হবে, তত বেশি করে ফেসিবাদ কায়েম হবে। তাহলে এই ফেসিবাদের প্রতিষেধক কি ভোট? এই ফেসিবাদকে কি ভোট দিয়ে প্রতিরোধ করা যাবে? আজকের এই সাম্প্রদায়িকতা, এটা কি ভোটের মধ্য দিয়ে প্রতিরোধ করা যেতে পারে? ভোটের মধ্য দিয়ে বিজেপিকে পরাস্ত করতে পারেন, কিন্তু সাম্প্রদায়িকতা পরাস্ত করতে পারা যায় না। ভোটের মধ্য দিয়ে বিজেপি পরাস্ত হতে পারে, কংগ্রেস পরাস্ত হতে পারে, কিন্তু ফেসিবাদ পরাস্ত হবে না। কারণ ফেসিবাদ তার রাষ্ট্রযন্ত্র, তার মিলিটারি, তার এক্সিকিউটিভ এবং তার যে বিচার ব্যবস্থা, এটা নিয়ে কায়েম আছে। তাহলে এটাকে যদি প্রতিরোধ করতে হয়, আজকে এনকাউন্টারের নামে হত্যা যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের পথে যেতে হবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলন ছাড়া বাজার কোনো উপায় নেই। গরিব হিন্দু এবং গরিব মুসলমান ঐক্যবদ্ধভাবে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি আন্দোলনের জন্ম দেই, যে আন্দোলন আমরা
সারা বছর করে থাকি, সেটা নাগরিকত্বের দাবিতে হতে পারে, সেটা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে হতে পারে, রাস্তাঘাটের দাবিতে, পানীয় জলের দাবিতে, একটার পরে একটা আন্দোলন যদি আমরা জন্ম দেই, তাহলে সেই আন্দোলনের চাপে আমরা এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকেও ভাঙতে পারবো এবং এই ফেসিবাদের জাতাকল থেকে আমাদের মুক্ত করতে পারবো। বন্ধুগণ, অন্য কোনোভাবে ভোটের মধ্য দিয়ে এই আক্রমণ থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আপনাদের জীবনের অভিজ্ঞতাও তাই বলে। ফলে বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, এখন আর দীর্ঘায়িত করা যাবে না। আমি একটা কথাই আপনাদের শেষবারের মতো বলছি, আপনারা যদি মনে করেন যে আমাদের বক্তব্য ঠিক না, এই নির্বাচনে আপনারা যাকে মনে হয় তাকে ভোট দিন, যাকে মনে হয় তাকে ভোট দিন, ধলেশ্বরী নদীতে গিয়ে সমস্ত ভোট ফেলে দিন, কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচনের পর এই জীবনের সমস্যাগুলো আপনাদের থাকবে, এগুলো আপনাদের জীবন থেকে চলে যাবে না। যদি মনে করেন আমাদের বক্তব্য সঠিক, তাহলে আমি বলবো বন্ধুগণ, গণতান্ত্রিক আন্দোলনের শক্তি আমরা, আমাদের পক্ষে একটা ভোট মানে হচ্ছে এই উগ্র সাম্প্রদায়িক বিজেপির বুকে একটা বুলেট, আমাদের পক্ষে একটা ভোট মানে হচ্ছে কংগ্রেস ইউডিএফ এর বুকে একটা বুলেট, যারা জনগণের বিরুদ্ধে গিয়ে আজকে পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করছে। ফলে আমি আপনাদেরকে বলবো, আরেকটু কথা আমাকে বলতে হবে। এই যে ইউডিএফ দলটা সংখ্যালঘুর কথা বলেছে, দল শুরু করেছিল আইএনডিটি আইন বাতিল হওয়ার পর, আমরা কি দেখতে পেলাম? সংখ্যালঘুর স্বার্থ রক্ষা হয়েছে। আজকে 19 লক্ষ মানুষের কোতল হয়েছে। এই মানুষের কোতল হওয়ার পর ইউডিএফ এর যারা এমপি এমএলএ, তারা কিন্তু বিধানসভা লোকসভার ভিতরে কোনো অর্জন করলেন না। এনআরসিতে নাম অন্তর্ভুক্তি করার জন্য বললেন, আমরা বলেছিলাম চক্রান্ত। আজকে কোতল হয়ে গেল, এর বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত ওরা করছেন না। ওদের ক্ষমতা বেশি, ওরা ইচ্ছা করলে পারতেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিল্লি দিশপুর ঘেরাও করতে পারতেন, ওরা ওই হতে পারছেন না। ইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল, উনি প্রথমবার এমপি হয়ে বিজেপিকে সমর্থন করলেন, কেন্দ্র সরকার